আচ্ছা, রেকর্ডিং অপশনটা চালু করা হলো। প্রথমে আমি তোমাদের লিংক দিয়েছি। 10টার আগেই আমি তোমাদের লিংক দিয়েছি, কিন্তু লিংক কপি করার পরে আহ, তোমার লাস্টে একটা অপশন সেন্ড বাটন আছে, সেন্ড বাটন না চেপে আমি আবার অন্য কাজ করা শুরু করেছি। এখন এরপরে জুমে গিয়ে ওপেন করে বসে আছি, কেউ জয়েন করে না, কেউ জয়েন করে না। ঘটনা কি, জয়েন করে না যখন, তখন আবার হোয়াটসঅ্যাপে এসে দেখছি যে আমি ওইটা সেন্ডই করিনি আজকে। এই জন্য দেরি হয়ে গেল, আমি আগের থেকে বসে আছি। যাই হোক, আগামীকালকে সবার জন্য একটা অনুরোধ, তোমরা 9টার সময় যদি কাজ শুরু করো, তাহলে 9টা থেকে 11টার মধ্যে 1 নম্বর অংশটা শেষ করবে। 1 নম্বর অংশের 2বার টাইট্রেশন আছে, প্রত্যেকবার 3টা করে নিতে হয়, বা কেউ অনেক সময় যদি পরপর 2বার একই রকম রেজাল্ট পায়, তাহলে অনেক সময় 2বার করার পরেও একটা পার্ট করে দেয় গড় গড় করে। আচ্ছা, তো এখানে অক্সালিক অ্যাসিডের মধ্যে কি নিতে হবে? প্রথমে 250 ml একটা অক্সালিক কনিক্যাল ফ্লাস্কে 10 ml অক্সালিক অ্যাসিড নিলাম। কতক্ষণ সময় লাগলো? 5 মিনিট। 10 ml স্যার একটা সালফিউরিক অ্যাসিড। কোশ্চেন। বলো। স্যার এখানে অক্সালিক অ্যাসিড আছে, কিন্তু ওই যে আমরা পরীক্ষা করার সময় না সোডিয়াম অক্সালেট দিয়ে করেছিলাম। হ্যাঁ, ওটাও করা যায়, সমস্যা ও নেই। আচ্ছা, অক্সালিক ঠিক আছে। অ্যাসিড, সোডিয়াম অক্সালেটের রিয়াকশন সব একই, খালি H2 এর জায়গায় Na2। এই আচ্ছা স্যার। তো আমি আমি স্যার বারবার, খাতায় লেখার সময় কি আমরা সোডিয়াম অক্সালেটটাই লিখবো? সমস্যা নাই, যেটা দিয়ে কাজ করেছো সেটা লিখলেও কোনো সমস্যা নাই এখানে। এখানে প্রথমে স্যার আমার, আণবিক ভরতুল্য ভর তো ভিন্ন। এই জন্যই স্যার জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তুমি যদি এখন খাতায়, ধরো তুমি কি কাজ করেছো সেটা তো প্র্যাকটিক্যালে আমাদেরকে দেখালে বা করলে, কিন্তু খাতায় যখন লিখলে, তখন তুমি যদি অক্সালিক না অ্যাসিড নাম ব্যবহার করো, তাহলে অক্সালিক অ্যাসিডের ভর হিসাব করে খাতা লিখবা। আর যদি তোমার সোডিয়াম অক্সালেট ব্যবহার করো, তাহলে সোডিয়াম অক্সালেটের ব্যবহার করে খাতা লিখবা। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার লাস্ট যেদিন হচ্ছে যে খাতায় বলে দিয়েছিলেন 0.05585 দিয়ে হচ্ছে ঠিক করতে, তো লাস্ট ম্যাম হচ্ছে বললো যে 0.00558 দিয়ে করতে, মানে কোনটা করব বুঝতেছি না। কোনটার বলো তো, আমি তো। তো নিচে হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের নিচে হিসাবে যে লেখা 1 মিলি 0.1 এন্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ ইকুয়াল টু 0.05585 আয়রন আয়ন, ওইটা আর কি। ওইটা কোন মানটা নিয়ে করব, খাতা ঠিক করব কোনটা দিয়ে আর হচ্ছে লিখবো কোনটা দিয়ে? এই যে এইটা না, দাগ জি। দিয়েছি। এখানে কি 0.00 দিয়ে করবো নাকি 0.0টাই থাকবে? ও আচ্ছা, সেটা এটাই। 0.00। ও, 0.00 এটা থাকবে কিনা তাই বলছো? জি স্যার। আপনি যখন লাস্টে যে খাতা দেখাচ্ছিলেন তখন তো 0. মানে প্রশ্ন, এখন নতুন প্রশ্ন যেটা আসছে সেটা দিয়ে মানে ঠিক করতে বললেন, কিন্তু ম্যাম হচ্ছে ওই দিন ওই মানে শূন্যর উপর আরেকটা শূন্য দিতে বলছে। কোনটা করব, মানে 0.00558 এরকম আর কি। আচ্ছা, আমি এখন তোমাদের তাহলে বুঝাই আর কি। হ্যাঁ, আমাদের একটা বিক্রিয়া ছিল। আচ্ছা, এই জিনিসটা তোমাদেরকে বোঝায় তাহলে
জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের কোনটা সত্যিকার অর্থে কোনটা লেখা উচিত। এটা সবারই, অথবা এমনও তো হতে পারে যে টিচার জিজ্ঞাসাও করতে পারে যে এই এই রেজাল্টটা এখানে কিভাবে আসলো, তাই না? জিজ্ঞাসা করতে পারে না? এটা তো জিজ্ঞাসা করতে পারে। তো আমাদের যে জারণ বিজারণ বিক্রিয়া ছিল, এই যে লাস্টের যে টাইট্রেশনের সময় যে বিক্রিয়াটা করি, এই বিক্রিয়ার কথা মনে আছে? এখানে একটা বিক্রিয়া আছে, এটা কিসের সাথে কিসের বিক্রিয়া বলো তো? স্যার এই বিক্রিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটের। ওকে। এখন এইটা দিয়ে আমরা কাজ শিখি, হ্যাঁ। ওই ওই রেজাল্টটা কিভাবে আসছে সেটা তোমাদেরকে দেখায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত? 2 মোল। ফেরাস সালফেট কত? 1 মোল। তার মানে 2 মোলের সাথে যদি 10 মোল হয়, তাহলে 1 মোলের সাথে কত হবে? 5 মোল। 5 মোল। তাহলে আমরা লিখতে পারি 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে বিক্রিয়া করে 5 মোল ফেরাস সালফেট। ঠিক আছে? তো এটা যদি মোলারিটিতে করতাম, এই কাজটা যদি মোলারিটিতে করতাম, তাহলে এই 5-এর সাথে 55.85 গুণ করতে হতো। 55.85 কি? এত গ্রাম লোহা। 55.85 গ্রাম লোহা। এখন যেহেতু এটা নর্মালিটিতে করা আছে, নর্মালিটি মানে হচ্ছে প্রত্যেকেরই তুল্য ভর নেওয়া হয়েছে, প্রত্যেকেরই তুল্য ভর। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য ভর কে নির্ণয় করার জন্য 5 দ্বারা ভাগ করেছিল, এর আগে বুঝাইছিলাম। আর ফেরাস সালফেটের যেহেতু এখানে আয়রনের জারণ সংখ্যা 2, তাই 2 দ্বারা ভাগ করেছিল। সব মিলিয়ে যখন আমরা নর্মালিটিতে কাজ করব, নর্মাল দ্রবণ দিয়ে যখন কাজ করব, তখন এই ইকুয়েশনটা হবে 1 মোল KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে 1 মোল লোহা Fe2+ বা ফেরাস সালফেট বা লোহা। তাহলে যখন আমরা মোলারিটি দিয়ে অঙ্ক করব, মোলারিটি দিয়ে, তখন 1 মোলের সাথে কয় মোল? 5 মোল। 5 মোল। মানে এই সহগগুলা তখন কাজ করবে। এজন্য আমাদের যে সূত্র দিয়ে আমরা মানে টাইট্রেশনের একটা সূত্র ছিল যে এ ভি বি এস বি, বি ভি এ এস এ, এরকম সূত্র কি কোনো সময় অঙ্ক করেছো? এরকম সূত্র দিয়ে অঙ্ক করেছো তোমরা? জি স্যার। করেছি স্যার। তাহলে এই এ আর বি কি হয়? এ আর বি স্যার সহগ সহগ অ্যাসিডের হয়। আকারে। আচ্ছা, তাহলে যদি সহগ হয়, এই যে এখানে এই যে একটু আগে যে এই এই অঙ্কে এই সহগগুলা কোথায়? এই অঙ্কে সহগগুলা নাই কেন? কি বলেছিলাম বলো তো? কারণ এটা নর্মালিটিতে করা নর্মাল নর্মালিটিতে করা। নর্মালিটিতে করে সেজন্য ফোন তার দেওয়া মানে তার মানে নর্মালিটিতে করলে সহগগুলা তখন কাজ হয় না, দরকার হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু নর্মাল দ্রবণ করছি, তাহলে কত মোলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কত মোল লোহা বিক্রিয়া করে, কত কি বলবো তখন? কত মোলের সাথে কত মোল? 1 মোলের সাথে 1 মোল। 1 মোলের সাথে 1 মোল। সবাই কি ক্লিয়ার হয়েছে? আর যখন মোলারিটিতে অঙ্ক করবো, তখন কত মোলের সাথে কত মোল? 1 মোলের সাথে 5 মোল। ফলের সাথে 5 মিনিট। 5 মোল। ভেরি গুড। এখন বলো যে 1 মোলের সাথে যদি 1 মোল হয়, তাহলে 1 মোল 1 মোল সমান কত গ্রাম লোহা? 1 মোল সমান কত গ্রাম? 55.849। 55.849, 55.85।
যে ফ্র্যাকশনের পরে যা লিখবে তাই তুমি এখন তুমি কি বলে আমাদের যে এইচএসসি লেভেলের বই আছে সেখানে আয়রনের ভর কত ধরা হয়েছে, বা তুমি অনলাইনে সার্চ দাও কত ধরা হয়েছে, 55.85 ধরা হয়েছে। এখন এখানে লিখছে 55.849, বিষয়টা একই। তাহলে 1 মোল আয়রনের ভর কত গ্রাম বলো, 1 মোল আয়রনের ভর কত গ্রাম, কত ধরবো, কত ধরবো বলো? 55.885 8 5 ধরো, ওকে, 55.85 গ্রাম। তাহলে এটা কত মোলের জন্য, 1 মোলের জন্য। আচ্ছা, তাহলে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কত মোল ছিল, 1 মোল লোহা, 1 মোল ফেরাস মানে লোহা, আর 1 মোল লোহা মানে কত গ্রাম, 55.8। 55.85। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে 1 মোল, এই 1 মোল পাওয়ার জন্য 1 মোল পাওয়ার জন্য কত এমএল, কত মোলার, তাহলে 1000 ml এক নর্মাল, সরি মোলার হয়ে গেছে, 1000 ml এক নর্মাল, 1000 ml আবার লিখি, 1000 ml এক নর্মাল পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে। এটার 1 মোল মানে হচ্ছে 1000 ml কত, এক নর্মাল। আচ্ছা এখন বলো 1 নর্মালের জন্য যদি এটা হয় তাহলে 0.1 নর্মালের জন্য কত হবে, গুণন 0.1, তাই কি না? জি স্যার। আচ্ছা, এবার 1000 ml এর জন্য যদি এত হয় তাহলে 1 ml এর জন্য কত হবে, নিচে ভাগ হবে 1000 দিয়ে ভাগ। 1000। 1000 দিয়ে ভাগ হবে। এখন 1000 দিয়ে ভাগ করলে কি দাঁড়ালো, অ্যান্সারটা কি দাঁড়ালো একটু দেখি ক্যালকুলেটর দিয়ে ভাগ করে যদি। 0.0055885 গ্রাম। তাহলে রেজাল্ট আসছে 0.00558 গ্রাম। তাহলে কয়টা জিরো আসছে, দুইটা। দুইটা জিরো। এখন আমাদের কোশ্চেনে কয়টা আসছে, একটা। একটা। এই জন্য ওই দিন তো আমি খেয়াল করিনি যে ওখানে আসছে, তবে আমি বলছিলাম যে কোশ্চেন দেখে, এটার অর্থ হলো যে আমাদের তো এই কোশ্চেন দেখে লিখলেই তো হয়, তাহলে এখানে আলাদা করে যে একটা সূত্র লিখেছে না যে KMnO4 এর আয়তন, উহার শক্তি মাত্রা, এত কিছু লিখছে, আমাদের সেটার দরকার নেই। আমাদের আমাদের এখানে আমরা যদি ওই সূত্রটা, বইয়ের প্রশ্নের সূত্রটা আমি যদি এভাবে লিখি যে 1 ml 0.1 নর্মাল KMnO4 সমান সমান 0.0055855 গ্রাম লোহা, এটা যদি লিখি তাহলে আমার যদি উত্তর আসে, আমার এখানে টাইট্রেশন করার পরে আমার যদি এখানে যা আসবে, এই জায়গাটায় যা আসবে সেটা আমি এখানে লিখব, এই জায়গায় লিখব। তাহলে 1-এর জন্য যা হবে, যদি ওখানে ধরো 20.5 আসে, তাহলে 1-এর জন্য যা হবে এটার জন্য কি হবে, গুণন 20.5, ঠিক আছে? আর এখানে 0.1 আছে। এখন আমার যদি এক্সাক্ট 0.1 আসে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা যদি 0.1 আসে, তাহলে তো এটাই থাকে। কিন্তু আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা কত বের করেছিলাম এই জায়গায়, এই যে উপরে কত বের করেছিলাম, 0.047 0.047। তাহলে যদি 0.47 হয় তাহলে তো এটার সাথে মিলছে না। তাহলে তখন আমরা কি করব, তখন আমরা এখানে যদি এই জায়গায় যদি 0.047 এটা লিখি ধরো, তাহলে আমরা কিভাবে করব, ঐকিক নিয়মের মতো
0.1 এর জন্য এত, তাহলে 1 এর জন্য ভাগ 0.1, আর এতর জন্য গুণন, এটার সাথে গুণন, উপরে গুণন 0.047। তাহলে উপরে থাকলো 0.0058, 0.047 আর 20.5, আর ভাগ 0.1। এখানেও ওই একই ঘটনাই ঘটছে, এখানেও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন, ওহার শক্তি মাত্রা আর 55.85। তা এইরকম করলে, এরকম করলে কিছুটা ভুল হয়, কারণ ওহার শক্তি মাত্রা করলে এই 0.1 দিয়ে ভাগ হয় না। এই যে আমরা এখানে তিনটা উপরে আছে, দেখো, আয়তন আছে, ঘনমাত্রা আছে, আর 0.0058 আছে, তাহলে যে নিচে 0.1 দ্বারা ভাগ, সেটা কিন্তু এখানে হইল না। তো এই সামান্য একটু ভুল হচ্ছে, এই জন্য আমরা করব কি, ওই এই সূত্র দিয়ে, প্রশ্নে যে সূত্র আছে সূত্রটার এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এখানে একটা জিরো বেশি হবে, আর এটার নিচে আমাদের প্র্যাকটিক্যাল করার পরে আমাদের যে আয়তন হবে তা সেটা এটার নিচে লিখব, আর যে ঘনমাত্রা হবে সেটা এটার নিচে লিখব। লেখার পরে ডান পাশে এখানে আয়তনটা এটার সাথে গুণ হবে, ঘনমাত্রাটা এখানের সাথে গুণ হবে, আর ভাগ নিচে 0.1 হবে, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? কি কি হবে এবার? স্যার ওখানে যে 20.5 ml যে KMnO4 এর মধ্যে ফেরাসের পরিমাণ আছে, পরবর্তীতে কি আবার 10 ml থেকেও বের করতে হবে, তারপর 100 ml, তারপর 250 ml এভাবে? হ্যাঁ, আমাদের আমাদের কাজের মধ্যে কি লেখা আছে প্রশ্নে, যে এখানে প্রথমে যেই সরবরাহকৃত দেওয়া হলো তোমাকে, প্রথমে যেই দ্রবণটা দেওয়া হয়েছে সেই দ্রবণে পাতিত পানি যোগ করে 100 ml করেছো, 100 ml থেকে 10 ml এ তুলে নিয়েছো, তার মানে ওই রেজাল্ট করলে যে যেটা পাওয়া যাবে, এই 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 টাইট্রেশন করার পরে যে রেজাল্ট পাওয়া যাবে সেটা 10 ml এ পাওয়া গেল। এখন 10 ml এ পাওয়ার পরে তো 100 দিয়ে না গুণ করলে তো পুরো দ্রবণের পরিমাণটা পাওয়া যাবে না। তাহলে নোটবুকে অবশ্যই এরকম যদি না থাকে, হ্যাঁ, এখানে এই যে লাস্টে দেখো আছে, এটা 250 ml লেখা, তো আমাদের কিন্তু 250 ml না, আমাদের কি 250 ml? না, হ্যাঁ, আমাদের কি, তোমরা কি 250 ml করেছো কিনা জানি না, প্রশ্নে কিন্তু 100 ml লেখা আছে। তাহলে তোমাদের যে ভলিওমেট্রিক ফ্লাস্ক দেওয়া হবে সেইটা খেয়াল করবা, এখানে কত দেওয়া থাকলো সেটা বিষয় না, তোমাদের যে ভলিওমেট্রিক ফ্লাস্ক, কেমন আয়তনিক গোলতলি ফ্লাস্ক দেখেছো না, এরকম চিকন নল নল আর নিচে এরকম করে একটু বোতল, মনে আছে? জি স্যার। জি স্যার। তাহলে এইটা যদি তোমাদেরকে আমরা যদি 100 ml দেই, তাহলে এই সামান্য একটু দেওয়া থাকবে তলায়, এটাকে পানি দিয়ে পানি দিয়ে পানি দিয়ে পানি দিয়ে দাগ পর্যন্ত পূর্ণ করতে হবে, তাহলে কত ml হইলো? 100 ml তো হইলো। এইখান থেকে তোমরা 10 ml তুলে নিলা, এই যেখানে 10 ml, তো 10 ml তুলে সবকিছু কাজ টাজ করে আমাদের টাইট্রেশন হলো এটা। তাহলে এইখানে পাওয়া গেল হলো 10-এর জন্য, তাহলে 10-এর জন্য পাওয়া গেলে আবার 10 ইন্টু ভাগ হলো 10 গুণন 100 দ্বারা 100 ml এর জন্য বের করতে হবে। ঠিক আছে? যারা আহ, যারা হচ্ছে ভিনেগার পাবে, ভিনেগারও দেওয়া আছে, এবং খেয়াল করবে যে এখানে আমাদের সবার কিন্তু পরিমাণ কিন্তু একরকম না, প্রথম টাইট্রেশনটুকুর পরিমাণটা একই হয়, কিন্তু পরেরটার উত্তর কিন্তু সব গ্রুপের একই হবে না, কারণ দুইজন দুইজন করে বা দুইজন বা তিনজন করে আমাদের তো একটা স্যাম্পল দেওয়া থাকবে। এখন আমি তোমাদেরকে যদি বলি যে কাউকে দিয়েছি 5 ml, কাউকে দিয়েছি 7 ml, এরকম করে দেওয়া আছে, তো সেটার মধ্যে যখন পানি দিবে, পানি দিয়ে 100 করবে, কারোটার মধ্যে বেশি ভিনেগার থাকবে বা লোহা থাকবে, কারোটার মধ্যে কম থাকবে, ভুলে সবার উত্তর, পুরো ক্লাসের উত্তর যাতে একরকম না হয়, প্রথমটার উত্তর একরকম হবে, পরেরটার উত্তর একরকম হবে না। আর যদি এরকম কোনো গ্রুপ থাকে, যদি কোনো গ্রুপে পড়ো,
তাহলে সেক্ষেত্রে প্রথম অংশ একজন করে ফেলবা আর পরের অংশ আরেকজন করবা, কিন্তু দুইজনই আহ, একসাথে কাজ করবা, তাহলে আরো তাড়াতাড়ি হবে। এটা আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে, ওইরকম ভাবে যদি গ্রুপ পাও, তাহলে প্রথম অংশ একজন করবা আর দ্বিতীয় অংশ আরেকজন করবা, তাহলে তাড়াতাড়ি হবে। কারণ কি? কারণ ওই যে দুইটারই কিন্তু বুরেটে পটাশিয়াম পার ম্যাঙ্গানিট থাকে, দুইটারই বুরেটে পটাশিয়াম পার ম্যাঙ্গানিট থাকে, এখানেও থাকে এখানেও থাকে। তাহলে সমস্যাটা কি হয়? সমস্যা হলে কে যে যখন টাইট্রেশন করছো তখন তার প্রথম পার্ট শেষ পার্টটা খেয়াল করতে হয়, যে আমি আমি যখন শুরু করছি তখন আমার প্রথম পার্টটা কত। কেন? কারণ আহ, একজন কাজ করে, ধরো একটা বুলেটে ছিল, বুলেটে প্রথমে একজন এই কাজটা করলো, এই কাজটা করে এই পর্যন্ত ধরো বুলেটের লিকুইড শেষ হয়েছে, এখন পরে তুমি আরেকজন এখান থেকে কাজ শুরু করলো, তাহলে তার প্রথম পার্টটা এখান থেকে হবে, সেটা যাতে খেয়াল থাকে। অথবা একজন একটা একজন একটা তৈরি করছে, মানে এটারই যেমন এই প্রথমটার হলো মনে করো 3বার পার্ট নেওয়া লাগে, এখন কি করবা, দুইজন দুইটার মধ্যে 2বার স্যাম্পল নিয়ে আসবা, একজনেরটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরেকজন শুরু করবা। এইভাবে একটু কম্বিনেশন করে কাজ করলে তাড়াতাড়ি হয়। তার একটা কোশ্চেন ছিল, বলো। নিকেলের হচ্ছে আয়রনের পরিমাণ নির্ণয়, যেটা এটা তো মোটামুটি অনেক বড়। তো এটা হুম। যদি ধরলাম পরীক্ষার দিন আমার যদি শেষ না হইলো, তো এটার জন্য কি মার্ক কাটবে? শেষ তো হবে, কারণ আমাদের প্র্যাকটিক্যাল হলো 2 দিন, বুঝছো, শেষ হবেই। জি স্যার, যদি কোনোভাবে মানে আমি শেষ করতে পারলাম না, কিন্তু মানে আমি খাতা লিখছি ভাইয়া করছি, বইটা তো ঠিক করবে কিছু? না, সেটা যদি আমরা জোরালো ভাবে ইয়ে করি বা কেউ যদি কমপ্লেন করে, সেক্ষেত্রে আমলে নেওয়া, কিন্তু কাজ কতটা হচ্ছে এখন, পাশাপাশি দুইটা স্টুডেন্ট, একজন কাজ কমপ্লিট করেছে সম্পূর্ণভাবে দেখিয়েছে, আর একজন করতে পারে নাই, এখন সেটা হচ্ছে যে কোনো ওর চেষ্টাটা কেমন হচ্ছে, যে ও কি আসলে ফাঁকি দিয়ে করেছে, না সত্যি চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত সে করতে পারেনি বা শেষ হয়নি। তো কাজের অগ্রগতি দেখলে বোঝা যায় যে কতটুকু হয় নাই, হয়তো লাস্টে গিয়ে প্রোডাক্টটা তৈরি হয়েছে কিন্তু সে সেকে রেডি করতে পারে না, এরকম মানে সেই মিস্টেকটা যদি তোমার উপেক্ষা করা যায় সেরকম। আর যদি অনেকে আছে যে হাতই ধরে নাই, মানে ধরেই নাই, কাজটা শুরুই করে নাই, যারা ক্লাসে আসে না, তোমরা তো যারা ক্লাস করেছো প্র্যাকটিস করেছো তারা তো পারবে, কিন্তু যারা একদমই আসেনি, সেই স্টুডেন্টটা এসে যদি বলে স্যার আমার হয়নি, তার মানে বোঝা যাচ্ছে ও তো পারে না, তাই হয়নি আর কি। তো এরকম কিছু বিষয় থাকে যেটা ডিপার্টমেন্টের টিচার, যারা তোমরা যেমন আফসানা ম্যাডাম প্র্যাকটিস তোমাদের করাইছে, এখন আফসানা ম্যাডাম যদি বলে যে স্যার ও তো আসে না এজন্য পারে নাই, ও স্যার কপার কপার আর নিকেলেরটা তো অনেক বড়। তো স্যার ওটা খাতায় কিভাবে লিখবো যদি একটু বলে দিতেন। কপারেল কপার নিকেলের বড় বলতে গেলে আসলে আমাদের তো 2 দিন প্র্যাকটিক্যাল, লেখা আছে 6 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা, এই জন্যই কিন্তু লেখা আছে, যেমন ফিজিক্স ম্যাথ কিন্তু একদিন করে, আর আমাদের কিন্তু 2 দিন আসতেই হবে, 2 দিন মাস্ট। তো এটার জন্য আমরা প্রথম দিন চেষ্টা করি যে প্রথম 1 নম্বর এক্সপেরিমেন্ট 1 শেষ করবে সে, এক্সপেরিমেন্ট 1 শেষ করবে হচ্ছে 2 ঘন্টার মধ্যে, তারপরে পরেরটা এসে কেউ শুরু করবে ক অংশ, আবার কেউ শুরু করবে খ অংশ। তো যে ক অংশ শুরু করবে তার তো হয়েই যাবে, আর খ অংশ যে শুরু করবে তারও কিন্তু হওয়ার কথা। আর মোটামুটি 4 ঘন্টা সময় দিলে এটাও হয়ে যাওয়ার কথা, 4 ঘন্টার বেশি লাগার কথা না। তো লাস্টে গিয়ে দেখা যাচ্ছে কি, যে এখানে লিখছে কি, লাস্টে গিয়ে দেখো 1 ঘন্টা ধরে রেখে দাও। তো এই কাজটা একটু সময় লাগে এই পর্যন্ত। এখন এই পর্যন্ত যদি হয়ে যায় রেখে দাও, তখন এই কাজটা পর্যন্ত যদি হয়ে যায় তাহলে আমরা মনে করি যে স্টুডেন্টরা কাজটা করেছে। তখন বাকি কাজ থাকে কি, ঠান্ডা করা, ফিল্টার করা, ক্রুসিবলের মধ্যে ওজন নেওয়া ইত্যাদি। তখন এটাকে আমরা বলি যে ঠিক আছে তাহলে এই পর্যন্ত রাখো, সময় যেহেতু নাই তাহলে তোমার লেখাটা লিখে ফেলো, প্রয়োজনে কালকে এসে পরের দিন এসে তুমি এই ক্রুসিবলের ওজন টোজন নিয়ে তখন তুমি লাস্টে
একটা খাতার মধ্যে ওজনের লেখা থাকে, সেই ওজনের অংশটা হয়তো পরের দিন এসে তুমি করো আর কি। মানে বাকি সবকিছু জমা নিয়ে নিই, খালি ওজন লেখাটা লাস্টে গিয়ে যে ওজনের একটা লেখার কথা থাকে, যে এতটুকু ওজন, ওই যে লাস্টে গিয়ে ফলাফলে এত গ্রাম ওজন, আহ, নিকেলের অধক্ষেপ পড়লো, সেকে নিলাম, শুষ্ক করলাম, শুষ্ক করে ওজন করি। ওজন করলে শূন্য ক্রুসিবলের ওজন আর আর লবণ মানে অধক্ষেপ সহ ওজন, এই যে অংশটুকুন, এই শূন্য ক্রুসিবলের ওজন তো সবার একই রকম হবে, একটা ক্রুসিবল মেপে নিবে। আর পরের দিন দেখা যাচ্ছে না শুকালে, তখন আমরা বলি যে এই এই কাজটা মানে এই মানটা, এই একটা মান বাকি থাকে, আর বাকি বিয়োগ করে এটা লেখা, এই অংশটুকুন তোমরা পরের দিনে এসে করতে পারো। এতটুকু কাজ তো। এই 1 ঘন্টার যে ঠান্ডা করে রেখে দেওয়া অতঃপর বিকারটি এই পর্যন্ত যদি কেউ করে, তাহলে আমরা বুঝতে পারি যে ও কাজ করেছে, এবং বাকি যে অংশটুকুন পরের দিন এসে করতে বলি, যে যেটুকুন বাকি আছে লেখা টাকা সেটা পরের দিন এসে করো। এটা নিয়ে টেনশনের কিছু নেই। এরপরে বলো আর কোনো সমস্যা? ভাইবা স্যার কি কালকে আরেকটা হবে? দুইটা কোয়েশ্চেন, ছবি দিয়েছি, তো ওই ছবিটা একটু চেক করে দিতে পারবেন? মানে মার্ক করা দুইটা জায়গা নিয়ে একটু কনফিউশন আছে। আহ নিকেলের আয়নের পরিমাণ নির্ণয়ের। হুম, কোন অংশটা বলো? আর আমরা যে খাতায় লিখেছি ওখানে ওই যে নিকেল 2+, সেকেন্ড লাইনে যেটা, ওইটা আর কি লেখা হয় না, ওইটা কি লিখতে হবে নাকি? মানে সব ঠিক আছে না ভুল আছে বুঝতে পারতেছি না। এর বিক্রিয়াটা এখানে ক্লিয়ার না বেশি। আর স্যার নিচে ওই যে ওএইচ যেটা মার্ক করা, ওইখানেও মানে এইচ দেইনি আমরা, তো ওইটা কি ওএইচ হবে? স্যার স্যার উপরে এখানে কপার প্লাস হাইড্রোজেন সালফাইড, ওটার মধ্যে তো নিকেল নাই, তাহলে নিকেল উৎপন্ন হলো কিভাবে? এখানে বিক্রিয়াটা ভুল আছে না? আচ্ছা, এইগুলো আসলে মানে বোঝানোর জন্য ওইভাবে লেখা হয়েছে। আমরা এখন জিনিসটা বলি যে আমাদের এই যে আমরা দ্রাব্যতার গুণফলের যে কনসেপ্ট গুলা বলেছিলাম, ওগুলা তোমরা পরে রিভিশন করছো কিনা জানি না। আহ, একটা দ্রবণের মধ্যে দুইটা জিনিসই আছে, কপার আয়নও আছে, নিকেল আয়নও আছে, তাই না? তো আমরা এদেরকে পৃথক করতে পারি কিভাবে? আমাদেরকে তো নিকেল লেখা আছে যে কপার আয়ন পৃথকীকরণ, না কপারটাকে আলাদা করব, আলাদা করার পরে নিকেলের পরিমাণ নির্ণয় করব, তাই কি না? তো এটার জন্য কি বলেছে যে HCl যোগ করতে হবে, HCl যোগ করে তার মধ্যে H2S গ্যাস চালনা করতে হবে। এখন আমরা H2S গ্যাস চালনা করিনি, কিন্তু কি দিয়েছি, কি জিনিস দিয়েছি তখন H2S গ্যাস চালনা না করে? বলো। থায়োএসিটামাইড। থায়োঅ্যাসিটামাইড। থায়োঅ্যাসিটামাইড। ওকে, থামো। আমার কম্পিউটার দিন 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 আচ্ছা, দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, শেয়ার করি, থামো। হুম হুম। তো দেখো, এখানে লেখা আছে interaction between copper and thioacetamide typically revolve around the use thioacetamide as a superior controlled and release alternative to hydrogen sulfide। তো কার পরিবর্তে ব্যবহার করা হয় অল্টারনেটিভ?
আর আর অল্টারনেটিভ হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড। ওকে, প্রথমে দেখো লেখা আছে থায়োঅ্যাসিটামাইড ডিকম্পোজড আপন হিটিং ইন aqueous solution to provide a steady supply of সালফাইড আয়ন। তাহলে আসলে থায়োঅ্যাসিটামাইডটা কি কারণে ব্যবহার করা হয় বলো? কি আয়ন পাওয়ার জন্য ব্যবহার করা হয়? সালফাইড সালফাইড আয়ন আয়ন। তো। তো সেইটা তো আমরা H2S থেকেও পেতে পারি না? H2S এ আসে না সালফাইড? জি স্যার। আছে। জি স্যার, কিন্তু এটা বিষাক্ত, এই জন্য ব্যবহার করি না। বিষাক্ত। তাহলে যেটাই হোক, অ্যাসিটামাইড দিলেও সালফাইড পাবো, থায়োঅ্যাসিটামাইড দিলেও সালফাইড পাবো, H2S দিলেও সালফাইড পাবো। এটা কি তোমাদেরকে বোঝাতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার, খাতার মধ্যে আমরা কোনটা লিখবো, এটা হলো হ্যাঁ সেটাই তো বলছি, সেটার কাছেই যাচ্ছি। এখন আমরা কোথায় লিখলাম, কোথায় জানি লিখলাম, এটা এটা কি দেখতে পাচ্ছ এখন? বিক্রিয়া দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই জায়গাটায় শেখাচ্ছি। এখন তুমি এই যে H2S লেখো বা না লেখো সেটা কোনো বিষয় না। এখানে আমার মূলত যখন আমি সেপারেশন করব, দ্রবণের মধ্যে কি থাকবে? কপার, আরো আছে কি নিকেল, দুইটাই আছে। কিন্তু এই মুহূর্তে আমি থায়োঅ্যাসিটামাইড দেই আর H2S দেই, কি পাবো? সালফাইডের অধক্ষেপ। অধক্ষেপ না, সালফাইড আয়ন কি পাবো? H2S থেকে কি পাবো? সালফাইড 2 মাইনাস। সালফাইড অথবা আয়ন। অথবা থায়োঅ্যাসিটামাইড থেকে কি পাবো? দুইটা থেকেই কি পাবো আমরা? তুমি যেটাই বলো, 2 মাইনাস। তুমি ব্যাখ্যার মধ্যে H2S লেখো আর ব্যাখ্যার মধ্যে থায়োঅ্যাসিটামাইড লেখো, যেটাই লেখো দুইটার কাছ থেকে তুমি কি কি আশা করছো? সালফাইড আয়ন। এখন এই সালফাইড আয়নটা কপারের সাথেও যুক্ত হতে পারে, নিকেলের সাথেও যুক্ত হতে পারে, পারে কিনা? জি স্যার। কিন্তু যুক্ত হওয়ার পরে অধক্ষেপ পড়বে কার সাথে? কপারের সাথে। কপারের সাথে। তাহলে কপারের সাথে অধক্ষেপ পড়লো। তো যখন কপারের সাথে অধক্ষেপ পড়লো, তখন কি নিকেলের সাথে যৌগ কি নিকেল সালফাইড তৈরি হয়নি? হয়েছে স্যার। নিকেল সালফাইড তৈরি হয়েছে, কিন্তু কি পড়ে নাই? অধক্ষেপ পড়ে না। পদক্ষেপ পড়েনি। পদক্ষেপ করিনি। তো এখন যদি এই অংশটা মনে করো, এই অংশটা আমি সেঁকে নিলাম, এটা মনে করো ছাকনা, ধরো আমার এই যে দাগ দিচ্ছি এটা মনে করো ছাকনা। তো ছাকনা দিলে কপার সালফাইড কি করবে? ছাকনাতে যেহেতু অধক্ষেপ পড়েছে, কপার সালফাইড কি হবে? যেহেতু অধক্ষেপ পড়েছে, এটা যদি ছাকনা হয় কি হবে? থেকে যাবে। থেকে যাবে, এখানে আটকা পড়বে। কিন্তু সেই ছাকনার ফুটা দিয়ে কি বের হয়ে আসবে? নিকেল। নিকেল। নিকেল 2+ বের হয়ে আসবে। এই নিকেল 2+ সাথে ডাইমিথাইল গ্লাইঅক্সাইম বিক্রিয়া করবে, করে এই জটিল যৌগটা তৈরি করবে। তাহলে আমাদের যে বিক্রিয়া দেখালে তুমি, সেই বিক্রিয়ায় কি কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে যে এখানে যে CO2 লেখা আছে, এখানে CO2 হবে না, হবে কি? এ জায়গায় কি হবে বলো? ওই পাত্রের মধ্যে কি আছে? মিশ্রণের মধ্যে কপার নিকেল। কপার 2+। তাহলে কপার 2+ও আছে, নিকেল 2+ও আছে। তাহলে পাশাপাশি আমরা তো এটা এরকম লিখতে পারি যে কপার 2+ প্লাস নিকেল 2+, লিখতে পারি না দুইটা একসাথে? জি স্যার। ওইটার সাথে হাইড্রোজেন সালফাইড লেখো আর থায়োঅ্যাসিটামাইড লেখো। লিখলে কপার সালফাইডের অধক্ষেপ পড়লো, কিন্তু সেই পাত্রের মধ্যে তো নিকেলও তো থেকে গেল না? জি থেকে স্যার। গেল। পরবর্তীকালে
এই নিকেলের সাথে ডাইমিথাইল গ্লাইঅক্সাইম যুক্ত হচ্ছে। তাহলে উপরের এটার মধ্যে একজন বললেন না যে এখানে নিকেল কোত্থেকে আসলো, আসলে তো এটা ক্লিয়ার করে লেখা ছিল, আস্তে আস্তে খাতা দেখে দেখে আস্তে 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 এই অবস্থায় দাঁড়াইছে, একজনের আরেকজন দেখতে দেখতে দেখতে। এখন আমরা যদি লিখি তাহলে ওইভাবেই লিখবো একটা বিক্রিয়া সুন্দর করে। তখন কিভাবে লিখবো যে কপার 2+ আছে, এটা লেখারই দরকার নাই যে নিকেলের সাথে ওটা লেখার দরকার নাই, লিখবো এইটা সালফাইড আয়নের সাথে যুক্ত হয়ে কপার সালফাইডের অধক্ষেপ পড়ে গেল সলিড। এইটা এটা হয়ে গেল এক লাইনে। আর আরেকটা হলো কি, নিকেলের সাথে ডাইমিথাইল গ্লাইঅক্সিমের যে সংকেত, এই ডাইমিথাইল গ্লাইঅক্সিমের সংকেত লেখার পরে এখানে নিকেলকে মাঝখানে রেখে এই যে যৌগ, এই যৌগ তৈরি করলে। তাহলে উপরের লাইনে এত কিছু লেখারই দরকার নেই। কপার 2+ সালফাইডের সাথে বিক্রিয়া করে কপার সালফাইডে অধক্ষেপ পড়লো, আমি যখন সেকে নিলাম তখন আমার পাত্রের মধ্যে নিকেল আছে আর ডাইমিথাইল গ্লাইঅক্সাইম দিলাম, ফলে এরকম করে একটা জটিল যৌগ সৃষ্টি হলো। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটা নিয়েও তুমি খাতা লিখলে এমন না যে নম্বর কেটে দিবে, তুমি বুঝাবা যে প্রথম লাইনে অধক্ষেপ পড়ছে আর দ্বিতীয় লাইনে ডাইমিথাইল গ্লাইঅক্সাইমের এই যৌগটা সৃষ্টি হয়েছে। তোমাকে ভাইবা আসলে কি বলতে পারে প্রশ্ন এখান থেকে, সেপারেশনের ক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞাসা করে কিন্তু, যে কিভাবে পড়ছে, কেন HCl এর সাথে H2S ব্যবহার করা হলো, এখান থেকে প্রশ্ন শুরু। কেন HCl এর সাথে H2S ব্যবহার করা হচ্ছে, কি বলবো, ব্যাখ্যা কি? সময়ন প্রভাবের সময়ায়ন কারণে। প্রভাব। তাহলে এটা যখন ধরো তুমি চুপ চুপ করে ভয় নিয়ে বললে স্যার এটা তো এখানে তো সময়ায়ন প্রভাব আছে, তখন তো স্যার একটা কোশ্চেন পেয়ে গেল, সেই স্যার কিন্তু একটা তোমাকে তোমার বলা কোশ্চেনই দিল। আচ্ছা তাহলে সময়ায়ন প্রভাব কি? তাহলে তুমি কি বলবা যে মৃদু তড়িৎ বিশ্লেষের দ্রবণে যখন একই আয়ন বিশিষ্ট আরেকটা দ্রবণ মিশ্রিত করা হয় এবং আয়ন দুটো যদি কমন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হয়, দ্রাব্যতা বা বিয়োজন মাত্রা কি হবে জানো? সমান প্রভাব কি? H2S এর দ্রাব্যতা বা বিয়োজন মাত্রা হ্রাস পায়, হ্রাস হ্রাস পায়। পায়। তাহলে ফলে হ্রাস পেলে এটা যে পরিমাণ সালফাইড উৎপন্ন হওয়ার কথা ছিল, মানে বিয়োজিত হয়ে সালফার আয়ন দেওয়ার কথা ছিল, HCl দেওয়ার ফলে ওর থেকে আরো খুব অল্প পরিমাণে দেয়। এই অল্প পরিমাণে কেন দিতে হবে, বেশি দিলে কি সমস্যা? অল্প দিলে সেই অল্প পরিমাণ সালফাইড শুধুমাত্র কপার সালফাইডকেই অধক্ষিপ্ত করতে পারে, কারণ কপার সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান খুব অল্প। কিন্তু নিকেল সালফাইডের দ্রাব্যতা গুণফলের মান বেশি, ফলে যে পরিমাণ সালফাইড পাচ্ছে সেটা দিয়ে নিকেল সালফাইড তৈরি হবে ঠিকই, বাট নিকেল সালফাইডের দ্রাব্যতা গুণফলকে সে অতিক্রম করতে পারবে না। তাহলে এখানে দ্রাব্যতা গুণফল সময়ায়ন প্রভাবের একটা কথা আছে। আর হলো এখানে ওই যে যে যৌগটা, সেই যৌগের সংকেত লেখা, যৌগটির সংকেত লিখতে পারবে কিনা, সিলেট যৌগ কি, জটিল যৌগ কি, সিলেট যৌগ কি, লিগ্যান্ড কি, এবং এই 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 লিগ্যান্ডটা কয় দন্তি লিগ্যান্ড, মানে এখানে কয় জোড়া ইলেকট্রন দান করতে পারে, সন্নিবেশ সংখ্যা কত, সেগুলাও এই যে তোমরা পারো কিনা জানি না, যে এখানে যে যৌগটা সৃষ্টি হয়েছে, এই যে কই গেল, বারবার একই জিনিস আসছে, এটা আচ্ছা, এই যে এখানে কয় দিক থেকে বন্ধন গঠন করেছে, কয় দিক থেকে? চারদিক। 4 দিক থেকে। আর ডাইমিথাইল গ্লাইঅক্সাইম এখানে কয়টা ব্যবহার করা হয়েছে? এই পাশে একটা ডাইমিথাইল গ্লাইঅক্সাইম, স্যার এই পাশে 2টা। 2টা। তাহলে তোমার সংকেতটা এখানে তো ইয়েতে লেখা আছে, সংকেতটা লেখা আছে না প্রশ্নের মধ্যে? প্রশ্নের মধ্যে সংকেত লেখা আছে না? জি স্যার, C4H8N2O2। হ্যাঁ, এইটা দেখে আমি তাহলে তাহলে বুঝাই, এখানে এটা দেখে, এই যে এখানে দেখে দেখো, এখানে নিকেলের সাথে কয়টা ডাইমিথাইল গ্লাইঅক্সাইম আছে, কয়টা? দুইটা। 2টা। তাহলে নিকেলের নিকেলের এই পাশে একটা ডাইমিথাইল গ্লাইঅক্সাইম, এই পাশে একটা ডাইমিথাইল গ্লাইঅক্সাইম, কিন্তু একটা ডাইমিথাইল গ্লাইঅক্সাইম থেকে
কয় জায়গায় বন্ধন হয়েছে? একটা থেকে এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে একটা কয় জায়গায় বন্ধন করেছে? এটা তো একটা দুই। ডাইমিথাইল দুই জায়গায়। তাহলে এটা হলো দ্বিদন্তী লিগ্যান্ড, মানে যে লিগ্যান্ড দুই জোড়া ইলেকট্রন দান করতে পারে এটা দ্বিদণ্ডী লিগ্যান্ড। তাহলে এই পাশে দুইটা দান করছে আর এই পাশেরটা দুইটা দান করছে, ফলে এই লিগ্যান্ডটা হলো ডাইমিথাইল গ্লাইকোজাইম। এটা দ্বিদন্তী লিগ্যান্ড, মানে একাই দুই জোড়া করে ইলেকট্রন দান করতে পারে, ফলে এই পাশে দুইটা আর এই পাশে দুইটা, মোট চারটা। তাই নিকেলের সন্নিবেশ সংখ্যা এখানে 4, বা গৌণ যোজনী এখানে 4। তাহলে আহ, এটা কি ধরনের যৌগ? নিকেল ডাইমিথাইল গ্লাইকোজাইমের এটা কি ধরনের যৌগ বলবো? জটিল যৌগ, তাই কি না? জি স্যার। এই জটিল যৌগের লিগ্যান্ডের নাম কি? এখানে এই জটিল যৌগের একটা লিগ্যান্ড আছে, সেই লিগ্যান্ডের নাম কি? ডাইমিথাইল দ্বিদন্তী লিগ্যান্ড। ডাইমিথাইল গ্লাইকোজাইম। কিন্তু যখন বলবে এটা কয় দন্তি লিগ্যান্ড, তখন বলবো দ্বিদন্তি লিগ্যান্ড। এরপরে বলবে যে এটার সন্নিবেশ সংখ্যা কত, তখন অনেকে গৌণ যোজনী বা সন্নিবেশ সংখ্যা এখানে 2 দেখে 2 বলে দেয়, কিন্তু 2 হবে না, কারণ একটাই তো দুইটা দান করে, ফলে দুইটা দান করে 4টা, ফলে নিকেলের সন্নিবেশ সংখ্যা হলো 4। তাহলে লিগ্যান্ড হিসেবে কয় জোড়া ইলেকট্রন দান করতে পারে? 2 জোড়া, তাই এটা দ্বিদন্তি লিগ্যান্ড। কিন্তু একটাই যেহেতু 2 জোড়া দান করে, তাহলে দুইটা কয় জোড়া দান করবে? 4 জোড়া, ফলে নিকেলের সন্নিবেশ সংখ্যা হলো 4। এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন নাই। স্যার বলো। স্যার এখানে H8 হওয়ার কথা না আণবিক সংকেতে? হাইড্রোজেন বাদ দিতে হবে, H8 হবে। স্যার স্ট্রাকচার অনুযায়ী তো এটা H8। এর আগের দিন ওই দেখাইলাম না, গেল 3 আর 3 6, 6 আর 1 7, যেখানে একটা, অনুরূপ ভাবে 3 আর 3 6, আর এই পাশে একটা 7, নাকি না 8টা করে? চারটা করেই তো। এর আগে দিন দেখাইছিলাম। C4H7N2O2, 7টা। চার্জ দিয়ে দেখে নিও, হ্যাঁ। নিকেল ডাইমিথাইল গ্লাইকোজাইমেটও কিভাবে লেখা? এই যে এরকম লেখা, দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে 3 আর 3 6, আর এখানে একটা 7, এটাতে একটা অক্সিজেন। 3 আর 3 6, একটা 7, এটাতে একটা অক্সিজেন। সংকেতটা ঠিক মতো লিখিও। আচ্ছা, তাহলে এটার আরেকটা কোশ্চেন মনে করাই দিই। কি কোশ্চেন ছিল? দিয়ে শেষ করি। এখানে উপরের অংশে এই যে পটাশিয়াম আয়োডাইড মিশ্রিত করে পরে থায়োসালফেট দ্বারা যে টাইট্রেশন করলাম, সেক্ষেত্রে মনে আছে যে আয়োডোমিতি সংজ্ঞা জি স্যার। কি বলতো? তোমরা বলো। আহ কোন একটা জারক পদার্থের সাহায্যে একটা নির্দিষ্ট পরিমাণের সাথে আমরা বেশি করে যদি পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে যে উৎপন্ন আয়োডিন তার সাথে প্রমাণ থায়োসালফাইড দ্রবণ যুক্ত করে মানে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণ করার পদ্ধতিকে আমরা আয়োডোমিতি বলি। ওকে, মুক্ত আয়োডিন কে কি দ্বারা টাইট্রেশন করতে হবে?
প্রমাণ থায়োসালফেট দ্বারা, এটা খেয়াল করতে হবে। প্রমাণ আয়োডিন, থায়োসালফেট, হ্যাঁ, আয়োডিনটা মুক্ত করব, আর প্রমাণ নিব এই জায়গায় সোডিয়াম থায়োসালফেটকে। আর সোডিয়াম থায়োসালফেট যদি দিয়ে আয়োডিমিতি বলে তাহলে প্রমাণ আয়োডিন দ্রবণ, আয়োডিন প্রমাণ কি আয়োডিন প্রমাণ। দ্রবণ। ওকে, এই এই মোটামুটি আছে। কালকে আহ, সম্ভবত ভাইবা হবে না। স্যার একটা কোশ্চেন। বলো। স্যার এখানে হচ্ছে নিকেল আয়নকে অপসারণ করতে কি বলি, নিকেলের পরিমাণ নির্ণয় করতে হলে তো কপারকে অপসারণ করতে হয়, হুম। কিন্তু স্যার কপারের পরিমাণ নির্ণয় করতে নিকেলেরটা কেন অপসারণ করতে হয় না? কপারের পরিমাণ নির্ণয় করতে নিকেলকে কেন অপসারণ করা হয় না, নিকেল আ- সহই কেন মানটা নির্ণয় করা হয়? ও আচ্ছা, এখানে আমরা প্রথমে কার কার সাথে বিক্রিয়া করাচ্ছি দেখো পরিমাণ নির্ণয় করতে। যে এই জায়গাটা যে কাজটা করছি, প্রথমে এক্স দ্রবণ নিলাম, মানে যেখানে কপার নিকেল আছে, ফোটায় ফোটায় সোডিয়াম কার্বনেট দিলাম, দেওয়ার পরে স্থির করলাম, ফোটায় ফোটায় অ্যাসিটিক অ্যাসিড দিলাম, অধক্ষেপ দ্রবীভূত করলাম, পটাশিয়াম আয়োডাইড দিলাম, দেওয়ার পরে ফ্লাস্কটিকে ভালোভাবে নেড়ে 5 মিনিট রেখে দিলাম, তারপরে সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করলাম। এরপরে তারপরে কাজটা কি করছি, যে হালকা বাদামি হলে তখন স্টার্চ দ্রবণ যোগ করছি, ফলে যে নীল বর্ণ সৃষ্টি হচ্ছে, এইখান থেকে বুড়োটা আবার সোডিয়াম থায়োসালফেট যোগ করি, এবং নীল হলে তারপরে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড যোগ করি, ফোটায় ফোটায় আবার সোডিয়াম থায়োসালফেট যোগ করি সমাপ্তি নির্ণয় পর্যন্ত। এখন এই যে প্রসেস, এই প্রসেসের মধ্যে আমাদের কপারের সাথে পটাশিয়াম আয়োডাইডের যে রিয়াকশন, এই রিয়াকশনের মাধ্যমে আয়োডিনটা উৎপন্ন হবে। কিন্তু নিকেলের সাথে এই সেম রিয়াকশন নিকেলের সাথে দিলে কপার এবং নিকেলের যে হচ্ছে এই যে আমাদের সক্রিয়তা যে সিরিজ, এই যে এই জায়গায়, এই যে এই যে সক্রিয়তা সিরিজ, কপার আছে একদম নিচে, ঠিক আছে, কপার আছে নিকে, আর নিকেল আছে অনেক উপরে। ফলে কপার দিয়ে যে কাজটা হবে, কপারের সাথে পটাশিয়াম আয়োডাইডের রিয়াকশনে, এটা 2+, এটা হলো এরকম মাইনাস থাকে, ফলে এটা হয়ে যায় আয়োডাইড, আয়োডাইড আয়োডাইডটা আয়োডিনে পরিণত হয়। মানে অর্থাৎ কি হবে, আয়োডাইডটা জারণ বিক্রিয়া ঘটবে, হ্যাঁ, যেটা নিকেল দ্বারা হবে না, এইটা বলতে হবে। এই যে প্রসেস, এই পুরো প্রসেসের মধ্যে আয়োডিনকে, পটাশিয়াম আয়োডাইডকে জারিত করে আয়োডিনে পরিণত করতে হবে, এটা হচ্ছে মেন টার্গেট। কারণ আয়োডিন না হলে তো আর থায়োসালফেট দ্বারা আমরা টাইট্রেশন করতে পারবো না। স্যার, আচ্ছা, স্যার কেন পারবো না টাইট্রেশনটা করতে? মানে এই যেরকম ধরো এই জায়গায় যখন আমরা কপার এবং নিকেল একসাথে থাকবে, কপার যখন একসাথে থাকবে, তখন এই কপারের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম আয়োডাইডের এইটা উৎপন্ন হবে, এই আয়োডিনটা নিকেলের সাথে বিক্রিয়া করে হবে না। জি তো এই মোটামুটি ছিল আমাদের। স্যার, বলো। স্যার আমাদেরকে আরেকবার একটু বলা যাবে যে আমাদের লেখার সিস্টেম গুলা? লেখার সিস্টেম তো কার্য পদ্ধতি বাদ দিয়ে লিখতে হয়, মূলত এটাই হচ্ছে মেইন ফোকাস, কার্য পদ্ধতি লিখতে হয় না। বাকি আমাদের কি আছে, প্রথমে যখন আমরা 1 নম্বর এক্সপেরিমেন্টটা করব, তখন দুইটা ছক থাকবে। আমাদের যে মার্কিং সিস্টেমটা কি, মার্কিং সিস্টেম দেখাইছি না এখানে? জি স্যার। তাহলে এই এক আর 1 নম্বরের এক আর অথবা একই মার্ক, একেরও যা মার্ক মার্কিং। প্রথমে প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য 5 মার্ক, প্রমাণ তৈরি করার জন্য 5 মার্ক।
তার মানে প্রমাণ দ্রবণ তৈরি করার অংশটা লিখতে হবে। তারপরে হলো ঘনমাত্রা নির্ণয়, আর এই ঘনমাত্রা নির্ণয়ের জন্য আছে ছক আর হিসাব। অনুরূপ আবার একটা ছক, তারপর আবার একটা হিসাব। এ হচ্ছে প্রথম অংশ। এই যে খাতা দেখো, প্রমাণ, এই যে পরেরটা, এটা দ্বারা নির্ণয়। তাহলে প্রথমে হালকা একটু মূলনীতি লিখলে, লেখার পরে 1 নম্বর হলো কি, প্রস্তুতি, শিরোনাম দিলে, তারপরে প্রস্তুতির অংশটা লিখলে, এই হয়ে গেল। তারপরে কি, দ্বিতীয় অংশের মূলনীতি, টাইটেশন, কার্যপদ্ধতি সব বাদ, সব বাদ, এখান থেকে একটা হেডলাইন দিলে, অক্সালিক অ্যাসিড দ্বারা টাইটেশন, ছক দিলে, হিসাব দিলে, শেষ হয়ে গেল। তারপরে তৃতীয় ধাপ, তৃতীয় ধাপে অল্প একটু মূলনীতি লিখলে, কার্যপদ্ধতি কোনো কিছু নাই, কার্যপদ্ধতি নাই, এই হলো ছক, আর ছকের নিচে হিসাব, লাস্টে গিয়ে সুন্দর করে ফলাফল লিখলে। এবার কপার নিকেলের মিশ্রণে কপার নিকেল, প্রথমে মূলনীতি লিখলে, মানে বিক্রিয়া টিক্রিয়া ইত্যাদি ইত্যাদি লিখলে, লেখার পরে টাইট্রেশন করার জন্য সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি, একটা প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি যখন হয়ে গেল, এগুলো সব বাদ, এই কার্যপদ্ধতি টদ্ধতি বাদ, ছক, হিসাব, তারপরে পরের অংশ, এই সব, এগুলো সব কার্যপদ্ধতি, এগুলো সব বাদ, পরের অংশ। 3 নম্বর, ও এটা তো হলো টাইট্রেশনের, কেবল হলো ঘনমাত্রা নির্ণয় হলো। তারপরে আবার একটা ছক আছে, এই ছক, তারপরে আবার হিসাব, তারপর নিকেলের যে পৃথকীকরণ, পৃথকীকরণের মূলনীতি এটুকুন থাকবে, মূলনীতি দেওয়ার পরে কার্যপ্রণালী সব বাদ, কার্যপ্রণালী বাদ, কার্যপ্রণালী বাদ, এখানে এসে এগুলো তো লাগবে, এগুলো তো হিসাব আছে, পরেরটার কোনো কি নাই, কার্যপদ্ধতির নিচে পরেরটার কোনো কিন্তু ছক টক নাই, তাহলে হিসাবটা থাকবে। এক কথায় আমি বলবো যে কার্যপদ্ধতি যেখানে যেটুকুন লেখা আছে সেইটুকুন বাদ দিবা, তাহলেই হয়ে যাবে। আর মেন মেন শিরোনামগুলো একটু অন্য কালার দিয়ে দয়া করে একটু লিখি আর কি। অনেকে দেখা যায় শখ করছে, নিচে জায়গা নাই, উপরে হিসাব লিখছে, শখ শখ নিচে আসছে, সেগুলো যাতে না করো। ঠিক আছে, ভালোভাবে কালকে পরীক্ষা দাও। কালকে যদি ভাইবা না হয়, তাহলে সেক্ষেত্রে আরো কোনো প্রশ্ন যদি মাথায় আসে, সেগুলো নিয়ে আলোচনা করব কালকে। হ্যাঁ, আমাদের এই যে 1 নম্বরে তো 2টা অপশন আছে না, একটা হচ্ছে ভিনেগার আর একটা হচ্ছে প্যারাফাইন। এখন গ্রুপ অনুসারে কাকে কোনটা দিবে এটা কি ম্যাম বলে দিবে? হ্যাঁ, আমরা নমুনা দিব, ওইভাবে ভিনেগার কেউ পাবে, আয়রন কেউ পাবে। স্যার কালকে যদি মনে করেন হাফ ভাইবা হয়ে যায়, তাহলে কি পরের দিনও যাদের হয়েছে তাদের আবারও ডাকবে? না, ভাইবা হলে তো ডাকবে না, আচ্ছা। কিন্তু প্র্যাকটিক্যাল তোমার 2 দিন 2 দিনই যাওয়া লাগবে। ভাইবা আগের দিন হয়ে গেলেও পরের দিন তোমার যাওয়াই লাগবে আর কি। 2 দিন উপস্থিতি তোমাদের। স্যার আমাদের গ্রুপ পড়বে কি রোল অনুযায়ী, মানে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী? দেখবো, আমি সকালে গিয়ে আমি থাকবো, যদি মনে হয় যে একসাথে দিলে ভালো, সেক্ষেত্রে একসাথে দেবো। মানে একসাথে বলতে গেলে পছন্দ অনুযায়ী গ্রুপ যদি ভালো হয়, তাহলে পছন্দ অনুযায়ী দিব। ওকে, সকালে থাকবো। ঠিক আছে। স্যার রেকর্ড ক্লাসটা একটু দিয়ে দিয়েন আজকেই। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি এখনই। ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু কালকে আলাইকুম। ভাইবা না হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? না হওয়ার সম্ভাবনা 80%। স্যার আমি সবার
ফার্স্ট ডে এর জন্য বুঝতেছি না মানে একবার ইয়ে করে যাব কিনা। হুম। না, ভাইবা নিলে তো স্যার 10টার সময় আসবে, তারপরে বলবো, তারপরে আধা ঘন্টা পর ডাকবো। স্যার যখন আসবে জিজ্ঞাসা করে নিব, তারপরে স্যারকে বলবো যে আপনি যদি নেন তাহলে পরের দিনই দিও, পরের দিনই দিও, স্যারকে স্যার আপনি বলবো যে ওনাকে পরের। একটু স্যার বলে পরের স্যার দিন বলবে যে হলে নেক্সট আমাদের দিন জন্য নিতে। ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে।